হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। আমি চলে এসেছি তোমাদের জন্য WPSI এর আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 5টা সেট করে ফেলেছি। তো আজকে কিন্তু আমাদের সেট নাম্বার 6। তো এই সেটগুলোতে কিন্তু আমরা আপকামিং যে WPSI এক্সাম রয়েছে তার কিন্তু জেনারেল স্টাডিজের সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছি। সেটগুলো কিন্তু সিরিজ ওয়াইজ তোমাদের কাছে আসতে চলেছে। তো আশা করি তোমরা আগের সেটগুলো সবগুলো করে ফেলেছো। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এসআই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা যারা ক্লাসগুলো করছো তারা কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো। এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে এবং এর মধ্যে থেকে কিন্তু কমন কোয়েশ্চেনগুলো তোমরা তোমাদের এক্সামে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো তার আগে জানিয়ে রাখি, যারা যারা ক্লাসগুলো করছো এই ক্লাসগুলো রিলেটেড তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, লিঙ্কগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখানে আমাদের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, তার থ্রু দিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু তোমাদের এসআই এক্সাম রিলেটেড যে কোনো ধরনের আপডেটের জন্য কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। তো আজকে কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নিই। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, দেখো অলরেডি কিন্তু আমরা 75টা কোয়েশ্চেন ডিসকাস করে ফেলেছি। তো তোমরা কিন্তু যারা যারা আগের ক্লাসগুলো করোনি অবশ্যই করে কিন্তু আগের ক্লাসগুলো করে নেবে। আমাদের কিন্তু প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা WPSI এর প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো অবশ্যই করে নিতে পারো। দেখো আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 76 থেকে কিন্তু ডিসকাস করব। দেখো বলেছে মৌলিং জাতীয় উদ্যান, ঠিক আছে, মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে মৌলিং যে জাতীয় উদ্যান রয়েছে, তোমাদের যে ন্যাশনাল পার্কগুলো, এটা কিন্তু তোমাদের এসআই এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। কোন স্টেটে কোন ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তো দেখো এখানে যে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে মৌলিং জাতীয় উদ্যান, ঠিক আছে, মৌলিং যে ন্যাশনাল পার্ক রয়েছে এটা কোন রাজ্যে অবস্থিত। অপশন দেখো দেওয়া রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর নাকি মিজোরাম। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ হচ্ছে কিন্তু আমাদের মৌলিং জাতীয় উদ্যান রয়েছে। এছাড়াও কিন্তু আমরা মনে রাখবো অরুণাচল প্রদেশ হচ্ছে কি আমাদের ইস্টার্ন মোস্ট বা আমরা বলবো আমাদের পূর্বতম হচ্ছে ভারতের রাজ্য। ঠিক আছে, ভারতের আমরা বলবো যে ভারতের পূর্বতম রাজ্য। ঠিক আছে, ভারতের পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশের মধ্যে যে কিবিথু রয়েছে, ঠিক আছে, কিবিথু হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, কিবিথু হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট ভারতের। ঠিক আছে, ওকে। মণিপুরে কিন্তু আমরা বলবো যে আমাদের কিন্তু কাইবুল লামজো যেটা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 77 বলছে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায় না। ঠিক আছে, ভালো করে কিন্তু এই না গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এক্সামের সময় এই না গুলো কিন্তু আমাদের চোখে পড়ে না, না বা নট এই যে ওয়ার্ড গুলো কিন্তু ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। তার কারণ এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, দেখো কর্কট ক্রান্তি রেখা এবং কোন কোন রাজ্য দেখেই আমরা কিন্তু প্রথমে অপশন যেগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে থেকে একটা কিন্তু চুজ করব, কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে না। এই না ওয়ার্ড গুলো কিন্তু ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে এখানে বলছে কোন রাজ্যের উপর দিয়ে যায় না, অপশন কি দেওয়া রয়েছে আসাম, রাজস্থান, গুজরাট, ত্রিপুরা। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাবে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আসাম। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের আসাম। বাকি যে রাজ্যগুলো রয়েছে দেখো রাজস্থান, গুজরাট বা ত্রিপুরা, এগুলোর উপর দিয়ে কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়েও কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের যে নদিয়া, ঠিক আছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখাটা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 78 বলছে ভারতের কতগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। ভারতের কতগুলো রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, দেখো অপশন এ বলেছে 4টা, অপশন বি বলেছে 6টা, অপশন সি বলেছে 5টা, অপশন ডি বলেছে 3টে। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে আমাদের, বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে কিন্তু অপশন সি, 5টা রাজ্যের সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমানা রয়েছে। ঠিক আছে, 5টা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, নেক্সট হচ্ছে কি আমরা বলবো যে আসাম, নাম্বার 3 হচ্ছে ত্রিপুরা। এছাড়া কি রয়েছে আরো দুটো আমরা বলবো যে মিজোরাম এবং আরেকটা রয়েছে কি মেঘালয়। ঠিক আছে, তাহলে এই যে 5টা আমাদের স্টেট রয়েছে এই 5টা কিন্তু বর্ডার শেয়ার করছে কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। ভারতের যে 5টা স্টেট রয়েছে এই 5টা স্টেট কিন্তু আমরা বলবো যে বাংলাদেশের সঙ্গে কিন্তু সীমানা ভাগ করে নিচ্ছে।
বাংলাদেশের যে সীমানা রয়েছে সেই বর্ডারটাকে আমরা কি বলছি 3 বিঘা করিডোর, ঠিক আছে। 3 বিঘা করিডোর বাংলাদেশের সীমানাকে বলা হচ্ছে। এই যে নামগুলো কোন দেশের সঙ্গে যে আমাদের সীমানাগুলো রয়েছে, যেমন আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, ঠিক আছে, নেপাল, এই যে প্রতিবেশী দেশগুলোর নাম মনে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে লাইনগুলো, ঠিক আছে, তাদের যে বর্ডার লাইনগুলো সেগুলোকে আমরা কি নামে চিনি সেটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন চায়নার সঙ্গে যে বর্ডারটা রয়েছে সেটা আমাদের ম্যাকমোহন লাইন এবং পাকিস্তানে যেটা রয়েছে সেটা র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। বাংলাদেশের সঙ্গেও যেটা বর্ডারটা রয়েছে সেটা কিন্তু র্যাডক্লিফ লাইন বলা হচ্ছে। এছাড়া কিন্তু 3 বিঘা করিডোর নামেও সেটাকে আমরা চিনি। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 79। এখানে আমাদেরকে কি বলছে দেখো, ত্রম্বকেশ্বর নিচের কোন নদীর উৎপত্তি স্থল, তারপরে ত্রম্বকেশ্বর থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে। অপশন দেওয়া রয়েছে দেখো, মহানদী, তাপি, ইরাবতী নাকি গোদাবরী। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে গোদাবরী, ঠিক আছে। ত্রম্বকেশ্বর হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল, বা ত্রম্বকেশ্বর যে পাহাড় রয়েছে সেখান থেকে কিন্তু গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের বলছে নিচের কোন মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। তাহলে আমরা ইতিহাসে পড়েছি ষোড়শ মহাজনপদ, বা আমাদের যে 16টা মহাজনপদ ছিল, ঠিক আছে, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৃজিমল্ল, চিরবৎস, ঠিক আছে। এই যে আমাদের 16টা যে মহাজনপদ ছিল এরকম করে, তাহলে তাদের মধ্যে কোনটা এই আমরা দেখবো যে গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। তাহলে অপশনগুলো দেখো দেওয়া রয়েছে অবন্তী, অসমক, বৎস নাকি কম্বোজ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার এদের মধ্যে যে অসমক রয়েছে এই অসমক কিন্তু আমাদের গোদাবরী নদীর তীরে কিন্তু অসমক উপস্থিত ছিল, ঠিক আছে, বা অবস্থিত ছিল আমরা বলবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে দেখো, ইউরোক্রোম কি, ইউরোক্রোম কি। আচ্ছা, ইউরোক্রোমের কথা কিন্তু আমি তোমাদের আগে বলেছি ক্লাসে, অবশ্যই করে হয়তো তোমাদের মনে রয়েছে। ইউরোক্রোম কি দেখো, বলা হচ্ছে পদার্থ, রঞ্জক পদার্থ, প্রোটিন নাকি অ্যামাইনো অ্যাসিড। রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে ইউরোক্রোম হচ্ছে আমাদের কি রঞ্জক পদার্থ। ইউরোক্রোম হচ্ছে এক প্রকার রঞ্জক পদার্থ। আমরা জানি এই ইউরোক্রোম কি করছে, আমাদের যে মূত্রের হলুদ বর্ণ, ঠিক আছে, আমাদের মূত্রের যে হলুদ বর্ণের জন্য কিন্তু দায়ী। মূত্রের হলুদ বর্ণের জন্য দায়ী হচ্ছে এই ইউরোক্রোম নামক যে রঞ্জক পদার্থ, ঠিক আছে। মূত্রের হলুদ বর্ণের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম নামক যে রঞ্জক পদার্থ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 82 বলছে 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন। তাহলে 1928 যে বারদৌলি সত্যাগ্রহ ছিল তার নেতা কে ছিলেন। অপশন দেখো, বলছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি দেশাই। দেখো এখানে সত্যাগ্রহ নামক একটা ওয়ার্ড রয়েছে, এই সত্যাগ্রহের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত মানুষটা হচ্ছেন আমাদের মহাত্মা গান্ধী। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু এখানে মহাত্মা গান্ধী করলে ভুল হয়ে যাবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। এই বারদৌলি সত্যাগ্রহ কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল করেছিলেন, এবং আমরা বলবো এই বারদৌলি সত্যাগ্রহটা হচ্ছে প্রথম সফল সত্যাগ্রহ, ঠিক আছে, প্রথম সফল সত্যাগ্রহ। বারদৌলি হচ্ছে প্রথম সফল সত্যাগ্রহ। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে সর্দার উপাধি, এটা কিন্তু এই বারদৌলির যে মহিলারা বা বারদৌলি সত্যাগ্রহে যে মহিলারা এখানে অংশগ্রহণ করেছিলেন তারাই কিন্তু বল্লভভাই প্যাটেলকে এই সর্দার উপাধিটা কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। সর্দার যে উপাধিটা রয়েছে বল্লভভাই প্যাটেলের সঙ্গে, এই উপাধিটা কিন্তু এই বারদৌলি সত্যাগ্রহের পরে ওখানকার যে মহিলারা রয়েছেন তাকে কিন্তু এই উপাধিটা দিয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 83 বলছে সম্প্রতি কোন রাজ্য পর্যটন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে দেশের প্রথম রিজেনারেটিভ ট্যুরিজম মডেলের সূচনা করলো। তাহলে দেখো রিজেনারেটিভ ট্যুরিজম মডেলের সূচনা করেছে কে বা কোন রাজ্য, সেটা কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে। অপশন দেওয়া রয়েছে দেখো, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি কেরল। এটা কিন্তু তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে গোয়া, ঠিক আছে। গোয়া ট্যুরিজমের সঙ্গে সবচেয়ে কিন্তু পরিচিত হচ্ছে গোয়া, তার কারণ গোয়া হচ্ছে তার যে বিউটিফুল যে সি বিচ তার জন্য কিন্তু খুবই ফেমাস, ঠিক আছে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, এবং এটা কিন্তু গোটা ওয়ার্ল্ডেই কিন্তু ফেমাস, ঠিক আছে, গোয়ার যে সি বিচ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 84 কার অধীনে 1908 সালে লন্ডনে ভারতীয় মুসলিম লীগ
স্থাপিত হয়েছিল, ঠিক আছে। তাহলে সর্বভারতীয় মুসলিম লীগ 1908-এ লন্ডনে স্থাপিত হয়েছিল। দেখো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন রয়েছে কত সালে, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই করে মনে রাখতে হবে এবং কার নেতৃত্বে হয়েছিল সেটা কিন্তু আমরা দেখবো। অপশন এ রয়েছে আগ্রা খান, অপশন বি রয়েছে আমির আলী, অপশন সি বলছে লিয়াকত আলী খান, আর অপশন ডি রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আমির আলী। এই আমির আলীর নেতৃত্বে কিন্তু 1908-এ সর্বপ্রথম লন্ডনে সর্বভারতীয় মুসলিম লীগ কিন্তু স্থাপিত হয়েছিল, ঠিক আছে, সর্বভারতীয় মুসলিম লীগ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 85। কোয়েশ্চেন নাম্বার 85 কি রয়েছে দেখো, আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো একটু ওয়ার্ডটা ভুল চলে এসছে, জাস্ট এখানে কি হবে পদচ্যুত, ঠিক আছে, কে পদচ্যুত করতে পারেন। ওকে, অপশনগুলো কি রয়েছে আমরা দেখে নেব। অপশন এ বলছে মুখ্য নির্বাচন কমিশনার, অপশন বি বলছে রাজ্যপাল, অপশন সি বলছে মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি, অপশন ডি বলা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাজ্যপাল। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দেখো এখানে বলেছে আমাদের আঞ্চলিক নির্বাচন কমিশনার। আঞ্চলিক নির্বাচন কমিশনার মানে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন এবং তার নেতৃত্বে কিন্তু বিভিন্ন রাজ্যে সেখানে কিন্তু আমরা দেখবো যে আঞ্চলিক বিভিন্ন রকম যে জায়গাগুলো সেখানে কিন্তু রয়েছে কি আমাদের আঞ্চলিক নির্বাচন কমিশনার। তাহলে তাকে এই নির্বাচন কমিশনারদের কিন্তু নিয়োগ করছেন মনে রাখতে হবে রাষ্ট্রপতি। তাহলে পদচ্যুত কে করতে পারবেন? দেখো রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি, মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি বা আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু এদেরকে পদচ্যুত করতে পারবেন, ঠিক আছে। নিয়োগ করছেন রাষ্ট্রপতি এবং পদচ্যুত করতে পারবেন কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 86 কি রয়েছে আমাদের কাছে। দেখো আরেকটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন এখানে রয়েছে, গুয়াতেমালার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিলেন, ঠিক আছে। গুয়াতেমালার নতুন রাষ্ট্রপতি নামগুলো একটু কিন্তু ভালো করে পড়তে হবে আমাদেরকে। দেখো বলছে আলভারো আরজু এসকোবার, অপশন বি বলছে মারিও টারাসেনা, অপশন সি বলছে দেখো সিজার বার্নার্দো আরেভালো দা লিও, আর অপশন ডি বলছে সার্লি রিভেরা। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে এর মধ্যে যে সবচেয়ে বড় নামটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি, ঠিক আছে। অপশন সি কি বলছে নামটা ভালো করে আমাদেরকে পড়তে হবে, সিজার বার্নার্দো আরেভালো দা লিও, ঠিক আছে, সিজার বার্নার্দো আরেভালো দা লিও। কোথাকার রাষ্ট্রপতি? গুয়াতেমালা, ঠিক আছে, গুয়াতেমালার প্রেসিডেন্ট, ঠিক আছে। নামটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, সিজার বার্নার্দো আরেভালো দা লিও। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 87 বলছে ভারতীয় সংবিধানের কোন অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়, ঠিক আছে। আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে, তাহলে মৌলিক অধিকার হিসেবে গণ্য হচ্ছে কোনটা? অপশন এ বলছে দেখো কর্মের অধিকার, অপশন বি বলছে বিশ্রামের অধিকার, অপশন সি ভোটদানের অধিকার, অপশন ডি হচ্ছে কি সভা সমিতি গঠনের অধিকার, ঠিক আছে। রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আমাদের আসছে সভা এবং সমিতি, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে, ঠিক আছে, সভা এবং সমিতি গঠনের অধিকার হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে আসছে, ঠিক আছে। শান্তিপূর্ণভাবে সভা এবং সমিতি গঠনের অধিকার কিন্তু আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে কিন্তু আসছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে, কোয়েশ্চেন নাম্বার 88 পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায়। অপশন এ বলছে দেখো পাললিক মৃত্তিকা, অপশন বি বলছে হিউমাস মৃত্তিকা, অপশন সি বলছে ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন ডি বলছে লবণাক্ত মৃত্তিকা, ঠিক আছে, লবণাক্ত মৃত্তিকা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমরা জানি যে নদীর মোহনা, ঠিক আছে, মোহনা কথার অর্থ কি যেখানে নদী এসে কি হচ্ছে সমুদ্রের সঙ্গে মিশছে, ঠিক আছে, নদী এসে যেখানে সমুদ্রের সঙ্গে মিশছে তাহলে নিশ্চয়ই সেখানে যে মৃত্তিকাটা আমরা দেখবো সেই মৃত্তিকাটা অবশ্যই করে আমরা জানি সবাই যে এটা কিন্তু লবণাক্ত মৃত্তিকা হবে, ঠিক আছে, লবণাক্ত মৃত্তিকা। যেমন আমরা যদি ধরি যে আমাদের যে গঙ্গা বা ভাগীরথী হুগলি যে নদীটা সেটা যখন গিয়ে কি হচ্ছে বঙ্গোপসাগরে মিশছে, তো সেখানে আমরা জানি যে ম্যানগ্রোভ একটা অরণ্যের সৃষ্টি হয়েছে এবং সেখানের যে মৃত্তিকা সেটা কিন্তু লবণাক্ত মৃত্তিকা বা যেটাকে আমরা বলছি ম্যানগ্রোভ অরণ্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ম্যানগ্রোভ যে ট্রিজ গুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শ্বাসমূল, যাতে করে তারা লবণাক্ত মৃত্তিকায় শ্বাস প্রশ্বাস নিতে পারে, সেই জন্য কিন্তু তারা শ্বাসমূল দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে লবণাক্ত মৃত্তিকা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, আমাদের আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। চলো এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন এবং এটা কিন্তু খুব সম্প্রতি আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে। ভালো করে তোমরা কোয়েশ্চেনটা পড়বে। বলছে দেখো সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক জারি করা
রেগুলেশন অফ কোচিং সেন্টার 2024, ঠিক আছে? এটা ভালো করে এই ব্যাপারটা পড়বে যে রেগুলেশন অফ কোচিং সেন্টার 2024 নির্দেশিকা অনুযায়ী কোচিং সেন্টারগুলি কত বয়সের নিম্নে ছাত্রছাত্রীদের ভর্তি নিতে পারবে না। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে, তার আগে কিন্তু কোয়েশ্চেনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা দেখেছি ইদানিং কালে যে লকডাউন পরবর্তী সময়ে, ঠিক আছে, কোচিং বা হচ্ছে অনলাইন যে কোচিং সেন্টারগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং আমরা বেশিরভাগ জন কিন্তু এখন অনলাইনে পড়াশোনা করাটাকেই বেশি প্রেফার করি, ঠিক আছে? দূরে না গিয়ে বাড়িতে বসেই কিন্তু শান্তিপূর্ণভাবে পড়াশোনা আমরা করতে পারছি। তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকম যে কোচিং সেন্টারগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন বয়সের এবং বিভিন্নভাবে কিন্তু ছেলে মেয়েদেরকে সেখানে ভর্তি নিয়ে নিচ্ছিল। তো সেটাকে যাতে একটা রেগুলেশনের আন্ডারে নিয়ে আসা যায়, সেটাকে যাতে একটা সঠিক পদ্ধতি বা সঠিক একটা সিস্টেমের মধ্যে আনা যায়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা, ঠিক আছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা একটা কিন্তু রেগুলেশন জারি করা হয়েছে। যেখানে কি বলা হয়েছে দেখো, তাহলে অপশনগুলো দেখতে পাবো যে কত বছরের নিম্নে, তার মানে মিনিমাম এজ কত হতে হবে একটা অনলাইন যে আমরা এডুকেশনাল প্ল্যাটফর্মে এন্ট্রি নেওয়ার জন্য, ঠিক আছে? দেখো বলছো 12 বছর, 16 বছর, 10 বছর নাকি 11 বছর। রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে 16 বছর। মিনিমাম সেই স্টুডেন্টকে কি করতে হবে, মিনিমাম সেই স্টুডেন্টকে ক্লাস 10 বা হচ্ছে মাধ্যমিক যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু পাস করতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ড না পাস করলে তাকে কিন্তু কোনো রকম কোনো কোচিং সেন্টার কিন্তু ভর্তি নিতে পারবে না, ঠিক আছে? তার মানে কি, অফিসিয়ালি ভর্তি নয়, যেটাকে আমরা বলছি যে পেড ব্যাচ, এটা যেটা আমরা বলছি, সেই পেড ব্যাচে কিন্তু তাকে কোনোভাবেই ভর্তি নিতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ না তার বয়স 16 হচ্ছে বা সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। আমাদের আজকের লাস্ট বাট নট লিস্ট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 90 বলছে দেখো, একটি শিশু একটি গাছ প্রকল্প কবে শুরু হয়েছিল? একটি শিশু একটি গাছ, ঠিক আছে, একটি শিশু একটি গাছ প্রকল্প কবে শুরু হয়েছিল? 1980 থেকে 1981 আর্থিক বর্ষে, 1982 থেকে 83 আর্থিক বর্ষে, 1984 থেকে 85 আর্থিক বর্ষে নাকি 85 থেকে 86 আর্থিক বর্ষে? রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, 80 থেকে 81 যে আর্থিক বর্ষ রয়েছে, ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার, 80 থেকে 81 যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, এখানেই কিন্তু আমাদের একটি শিশু একটি গাছ এই প্রকল্পটা কিন্তু, একটি শিশু একটি গাছ প্রকল্পটা কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ। অ্যান্সার কিতে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে। তোমরা নিজেরা কিন্তু অ্যান্সার কি থেকে নিজেরা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো অবশ্যই করে। তো যারা যারা ক্লাসগুলো করছো, কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই করে জানাতে পারো। এছাড়া কিন্তু যারা যারা আপকামিং WBP এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করতে পারো এবং তোমরা তোমাদের কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো বিশেষ টপিকের উপর ক্লাসের প্রয়োজন কিনা, তাহলে আমরা সেই ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য এবং আমাদের বিভিন্ন রকম ক্লাসগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ।